এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না, সরকারের বিবৃতি। ভোটযুদ্ধে নামতে রাজনৈতিক দল গঠনের হিড়িক, নিবন্ধন পেতে ইসিতে ৬৫ আবেদন, বেশিরভাগই নাম সর্বস্ব, নেই কেন্দ্রীয় কার্যালয়, কর্মীর অভাবে কার্যক্রম অনুপস্থিত। অবশেষে কর্ণফুলী নদীতে আলোর মুখ দেখছে কালুরঘাট সেতু, কাল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা, পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর, যোগ দেবেন চবির সমাবর্তনেও। কলকাতায় এমপি আনার হত্যার ১ বছর, ৫ আগস্টের পর থেকে থমকে গেছে তদন্ত, ডিএনএ রিপোর্ট আনতে এখনও যোগাযোগ করেনি ডিএমপি, মামলা ডিপ ফ্রিজে পাঠানো দুঃখজনক বলছেন বিশ্লেষক। এবং পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত, পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি, দুই দেশের সংঘাত থামাতে বাণিজ্য বন্ধের হুমকি দেয় যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। দলটির সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পেয়ে বৈঠকে বসে ইসি। এরপর রাতে ব্রিফিংয়ে কথা জানান ইসির সচিব আক্তার আহমেদ। নিবন্ধন স্থগিত থাকাকালে দলটির হয়ে কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। সোমবার বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ৪ ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। আরপিও, আইনবিধি ও সরকারের প্রজ্ঞাপন পর্যালোচনা চলে এ সময়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত থাকাকালীন দলটির হয়ে কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এদিকে এর আগে সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ জানিয়েছে কার্টার সেন্টার। জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। এছাড়া জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে এসিতে চিঠি দিয়ে ১৪ দলের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানায় গণ অধিকার পরিষদ। এই নতুন বাংলাদেশ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে তা অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। এই প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চায় ৬৫টি নতুন রাজনৈতিক দল। ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চাওয়া দলগুলোর বেশিরভাগেরই নেই কেন্দ্রীয় কার্যালয়। ন্যূনতম সাংগঠনিক কার্যক্রম তো দূরের কথা, কমিটি কিংবা কর্মীও নেই। এরপরও নিবন্ধন চাইছে কেন? জবাব খুঁজেছেন কাউসারা চৌধুরী কুমু, ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুল হক।
পরপর 2 বার আবেদন করেও ব্যর্থ। এবার নিবন্ধন পাওয়ার আশা বাংলাদেশ বেকার সমাজ পার্টির। দলটির কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডির ক্রিসেন্ট রোডের 131/1 এ নাম্বার বাসা। গণমাধ্যম কর্মী আসার খবরে হন্তদন্ত হয়ে চলে অফিস গোছানোর কাজ। দলটির সভাপতি নিউ মার্কেটের দোকানি হাসান। আমাকে সবাই বেকার বন্ধু বলে ডাকে। ঢাকা শহরে গিয়ে আপনি যদি নিউ মার্কেটে বলেন যে বেকার হাসানকে চিনেন, আমাকে সবাই দেখা দেবে। যখন দেশের কান্তি লগ্নে আমরা দেশের জন্য জাতির জন্য কথা বলে যাই। ধানমন্ডি 2 নম্বর সড়কের প্রথম বাড়ি, দ্বিতীয় তলায় উঠতেই দেখা যায় কোচিং সেন্টার। এখানেই প্রধান কার্যালয়ের ঠিকানা দিয়েছে ফরওয়ার্ড পার্টি। কেয়ারটেকার জানান 5 আগস্টের পর থেকে পলাতক দলটির লোকজন। 8 মাসে এখানে কোনো দরজা খোলা দেখতে পারি নাই, যেমন ছিল এখনই এমনই আছে। ফরওয়ার্ড পার্টির অফিস আছে, হেরা তো আর নাই। ওই যে সরকার পতন হয়েছে না, ওই সময় যে গেছে আর এখনো খোলে টোলে নেই। দেয়ালে টানানো পোস্টারের ঠিকানা অনুযায়ী জনতার কথা বলে নামক দলের কার্যালয়ে গিয়ে দেখা যায় পরিত্যক্ত তালাবদ্ধ ঘর। আপনি সবশেষ অফিসে এসেছেন কবে? আজকে আসছিলাম। কয়টা নাগাদ এসেছিলেন একটু বলবেন? আমি আসছিলাম আজকে এমন আধা ঘন্টার মধ্যে। তালাই লাগানো থাকে, কোনো লোকজন আসা যাওয়া নাই এখানে, শুধু এই সাইনবোর্ডই আছে আর কি। নির্বাচন কমিশনের জাস্টিস পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জনগণের দল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে অস্তিত্ব নেই কোনো অফিসের। এরকমের কোনো পার্টি এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমাদের এই 4র্থ তলায় কোনো এইসবগুলো দেখি নাই। আমাদের নিজস্ব অফিস আছে, ওইটা আমাদের ঠিকাদারি অফিস। ওইটা তো ঠিকাদারি অফিস হলে আমার বাসা হলেও তো আমাকে ঠিকানা দিতে হইতো আবেদনের শর্ত অনুযায়ী, এবং আমি কিন্তু ডিক্লেয়ার দিই এখনো, ওই জন্যই সাইনবোর্ড লাগাই নেই। আচ্ছা, ঠিকাদারি অফিস কি রাজনৈতিক অফিস বানিয়েছেন তাহলে? আপনি একা, আপনি মেয়ে, আপনি মা, আপনি কারো বোন, এটাই তো, এখন সেটা তো দোষের কিছু না। পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশন ভাসানী জনশক্তি পার্টি খুঁজতে গিয়ে পাওয়া গেল ভাসানী অনুসারী পরিষদ। 3 সপ্তাহ আগে দলের নাম পরিবর্তনের কথা জানান মুখপাত্র। দলের গঠনতন্ত্র চাওয়ায় পড়লেন বিপাকে। একেবারেই পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগানোর জন্য এই নামটা পরিবর্তন করেছি। ভাসানী অনুসারী পরিষদটা থেকে যাচ্ছে। গঠনতন্ত্রটা কি একটু দেখানো যাবে? গঠনতন্ত্র তো আমাদের সেক্রেটারির কাছে এই মুহূর্তে নাই। দেশে শান্তি প্রতিষ্ঠায় দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ শান্তির দল। এর প্রধান অবসরপ্রাপ্ত বিচারক। 100 সদস্যের কেন্দ্রীয় কমিটি থাকার কথা বললেও নথি দেখাতে ব্যর্থ তিনি। একটি কেন্দ্রীয় কমিটি, একটি গঠনতন্ত্র, একটি কেন্দ্রীয় অফিস, এর মধ্য দিয়ে আপনারা নিবন্ধন দেন এবং আমার বিশ্বাস আজ না হয় কাল নির্বাচন কমিশন ও জাতির শুভ বুদ্ধির উদয় হবে। আগামী 22 জুন শেষ হচ্ছে ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদনের সময়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামাতে ইসলামের আপিল শুনানি এবং রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় আজ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আফজাল, জামাতের আপিল শুনানিটি আজকে এখনো শুরু হয়নি। এর আগে যখন শুনানি হয়েছিল তখন জামাতের আইনজীবী বলেছিলেন যে 90% শুনানি শেষ হয়েছে, আজকে 10% শুনানি বাকি আছে। সেই শুনানিটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আজকে শুনানি শেষ হবে। শুনানি শেষ হলে যদি আপিল বিভাগ আজকে আদেশ দেন তাহলে আমরা সিদ্ধান্ত জানাতে পারবো, আর যদি আদেশের দিন ধার্য করেন তাহলে ওই দিন হয়তো জামায়াত নিবন্ধন ফিরে পাবেন কি পাবেন না সেই বিষয়টি জানা যাবে। আর যেটি বলে রাখি, 2013 সালে জামায়াতের নিবন্ধনটি বাতিল হয় এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে। এরপর জামায়াত আইনি লড়াই শুরু করে। 2023 সালে এসে জামায়াত আপিল করে। জামায়াতের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগও জামায়াতের নিবন্ধন বাতিল করেন। তবে আপিল বিভাগ সেদিন নিবন্ধন বাতিল করার পেছনে শুধুমাত্র একটি যুক্তি দেখান যে ওই দিন জামায়াতের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। সেই গ্রাউন্ডেই জামায়াতের নিবন্ধনটি হাইকোর্ট যে বাতিল করেছিল, বাতিলের রায়টি আপিল বিভাগও বহাল রাখেন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াত আবারও, যেহেতু আইনজীবীর উপস্থিতি না থাকার কারণে আপিলটি নিষ্পত্তি হয়েছিল, সেই কারণে জামায়াত আবারও আবেদন করে এবং বর্তমান যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ রয়েছেন তারা সেই আবেদনটি মঞ্জুর করেন এবং মঞ্জুর করার পরে আবারও নতুন করে শুনানি শুরু হয় এবং শুনানি 90% শেষ হয়েছে। আজকে 10% শেষ হলেই হয়তো জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি সিদ্ধান্ত আপিল বিভাগ জানাবেন। আরেকটি বিষয় বলে রাখি যে রমনা বটমূলে বোমা হামলা মামলার আজকে রায়ের দিন ধার্য রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা শুরু করেছিলেন। সেদিন এজাহার
এজাহার, অভিযোগ এবং সাক্ষ্য প্রমাণগুলো পর্যালোচনা করেছেন। আজকে মূল রায়ের অংশটুকু দেওয়ার কথা। আমরা এখনও কোর্ট বসেনি, কোর্ট বসলে হয়তো রায় কতদূর এগোয় সেটি আমরা আপডেট আপনাদেরকে জানাতে পারবো। আর 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলের বোমা হামলা মামলায় 10 জন নিহত হয়েছিলেন। এই ঘটনায় একটি মামলা হয় এবং মামলায় আমরা দেখেছি যে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এবং এই রায়ের বিরুদ্ধেই আসামিপক্ষ হাইকোর্টে আপিল করেন এবং ডেথ রেফারেন্সের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষ একটি আপিল করে এবং জেল আপিলও কয়েকটি জমা পড়ে এবং সেই প্রেক্ষাপটেই আজকে চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে যেহেতু গত বৃহস্পতিবার আংশিক রায় পড়েছেন, আজকেও আংশিক রায় পড়া শেষ হলেই এই মামলা চূড়ান্ত রায় হাইকোর্ট ঘোষণা করবেন। তো এই ছিল মূলত হাইকোর্ট থেকে আমার কাছে দুটি বিষয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল একদিনের এই সফরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এর আগে পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর। এছাড়া কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। 1888 সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বার্ষিক $125 বিলিয়ন বাণিজ্যের প্রায় 92% পরিচালিত হয় এই বন্দর দিয়ে। দেশের অর্থনীতির স্বর্ণদ্বার খ্যাত এই বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা ও বন্দরের আধুনিকায়নের সংকট কাটিয়ে ওঠার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। যেভাবে বন্দরকে আধুনিকায়ন করার কথা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম হয় নাই। মানদাদা আমলের মতো আপনি দেখবেন ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে গুডসগুলো আপনার কন্টেনারের আপনার শেডের মধ্যে ঢুকাচ্ছে, আবার শেড থেকে কিন্তু গাড়িতে লোড দিচ্ছে। এগুলো পরিবর্তন করতে হবে। বন্দরের ফ্যাসিলিটেশন যদি আপনার না বাড়ায় তাহলে কিন্তু বন্দরের সক্ষমতাটা বাড়বে না এবং এগুলো যদি আধুনিকায়ন না করে খরচও কিন্তু কমে আসবে না। বন্দরের স্ক্যানার মেশিনের দরকার। ওই স্ক্যানার মেশিনে আমরা এটা উনি যেন একটু দেখেন বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। আমরা চাইবো এসব ব্যাপারে উনি যেহেতু উনি অনেক উচ্চমানের একজন মানুষ, উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ, ওনার এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা চাইবো যে বন্দরকে আধুনিকায়ন করুন। দেশের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এই সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় করবেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চট্টগ্রাম বন্দরের অপার সম্ভাবনা থাকলেও নানা কারণে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে আছে এ বন্দর। পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে দক্ষ জনবল, অর্থনৈতিক সক্ষমতা এবং উন্নত যন্ত্রপাতি না থাকা। তবে এরই মধ্যে আশার আলো হচ্ছে বড় বড় বিদেশি বিনিয়োগ এগিয়ে আসছে এ বন্দরে। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের বুনন শুরু হবে। যত দ্রুত সম্ভব এটা হবে, শেষ করা উচিত এবং সরকারের একটু নজরদারি থাকা উচিত যাতে এটা সেতু নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নেবেন 22,600 গ্রাজুয়েট। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার 1 বছর আজ। 5 আগস্ট সরকার পতনের পর থমকে গেছে মামলার তদন্ত। 9 মাস ধরে নেই কোনো অগ্রগতি। আনারের দেহাবশেষের সঙ্গে মেয়ের ডিএনএ মিলে গেলেও সেই রিপোর্ট আনতে এখনও পশ্চিমবঙ্গ সিআইডির সঙ্গে যোগাযোগ করেনি ডিএমপি। ভারতে 87 দিনের মামলার অভিযোগপত্র জমা পড়লেও দেশের আদালতে প্রতিবেদন জমা দিতে 9 বার পেছানো হয়েছে সময়। অপরাধ বিশ্লেষক বলছেন, দ্রুত নিষ্পত্তি না করে উল্টো মামলাটি ডিপ ফ্রিজে পাঠানো দুঃখজনক। গত বছরের 12 মে ভারতের কলকাতায় গিয়ে খুন হন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার। এ নিয়ে তোলপাড় শুরু হয় দুদেশে।
তদন্তে নেমে খুলনা অঞ্চলে চরমপন্থী নেতা আমানুল্লাহ ও তার ভাতিজা তানভীর এবং খুনের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিনের বান্ধবী শিলাস্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু ও আরেক নেতা বাবু। খাগড়াছড়ির পাহাড় থেকে ধরা পড়ে 2 ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ। ভারত ও নেপালে গ্রেফতার হয় জিহাদ ও সিয়াম। পুলিশ জানায় স্বর্ণ চোরাচালান নিয়ে শাহিনের সঙ্গে দ্বন্দ্বের জেরেই খুন হন আনার। কলকাতার বাগাজোলা খালে মেলে আনারের হাড়। সঞ্জিভা গার্ডেনের সেফটিক ট্যাঙ্ক থেকে মেলে প্রায় 4 কেজি মাংস। উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে মিলে যায় আনারের মেয়ের ডিএনএ। হত্যার 87 দিনে মামলার অভিযোগপত্র দেয় পশ্চিমবঙ্গের সিআইডি। 5 আগস্টের পর এ মামলা নিয়ে দুদেশের তদন্ত সংস্থার তৎপরতা এক প্রকার বন্ধ। ডিএনএ রিপোর্ট দেশে এনে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরের উদ্যোগ নেয়নি বাংলাদেশের পুলিশ। গ্রেফতার 7 আসামির 6 জন আদালতে জবানবন্দি দিলেও 9 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। ভিন্ন দুটি রাষ্ট্রের মধ্যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে কারণে আমাদের তথ্যপত্রগুলো সংগ্রহ করতে কিছুটা সময় লাগাটাই স্বাভাবিক। যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন বিজ্ঞ আদালতে সময়মতো দাখিল করা হবে। আইনজীবীরা বলছেন, এমন চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তি করতে না পারলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে। 164 করে এটাই যথেষ্ট একজন হত্যা মামলার জন্য তদন্ত রিপোর্ট দেওয়া। আমার মনে হয় যে তদন্তকারী কর্মকর্তাকে আরো সতর্ক হওয়া উচিত। পাবলিক প্রসিকিউটর যিনি থাকবেন তার দায়িত্ব শুধু মামলা পরিচালনা নয়, এবং তদন্তের ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা থাকে। আমি আশা করব যে দ্রুত তদন্ত শেষ করবেন। আনার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করে অন্তর্বর্তী সরকারকে উদাহরণ তৈরির তাগিদ অপরাধ বিশ্লেষকের। এই হত্যাকাণ্ড কিন্তু যে কোনো সংসদ সদস্য বা যারা জনপ্রতিনিধি হতে চান আগামী দিনে তাদের জন্য একটা শিক্ষা। সকলে মিলে যে সমন্বিত যে পদক্ষেপ কিংবা পরস্পর সহনশীলতার যে আয়োজন বা যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে আরো বেশি সক্রিয় হতে হবে। এই ঘটনায় 9 জন গ্রেফতার হলেও মূল হোতা শাহিন এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যার পর যুক্তরাষ্ট্রে পালিয়েছে বলে ধারণা পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনশনে বসেছে। গত রাত অর্থাৎ সোমবার রাত 10টার দিকে এই অনশন কার্যক্রম তারা শুরু করে, এখনো চলছে। এখন বাজে সকাল 10:30, বেশ অনেক সময় পাড়িয়ে গেল। 12 ঘন্টারও বেশি, প্রায় 13 ঘন্টা হতে চললো এই অনশন তারা চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে প্রথমে 22 দফা ছিল, পরে 4 দফা, এখন দফা 1 ভিসির পদত্যাগ। তারা তাদের যে দাবিগুলো তাদের মধ্যে অন্যতম রয়েছে এই উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবার পরপরই আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্বাসন করা এবং কাঙ্ক্ষিত উন্নয়নে হাত না দিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং তার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার কারণেই তারা এই আন্দোলনে নেমেছে। এবার 1 দফা দাবিতে নেমেছে এবং অনশন কর্মসূচি করেছে। গতকালকে থেকে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি দিয়েছে। সকল ধরনের ক্লাস তারা বর্জন করছে এবং প্রশাসনিক সকল দপ্তরে তারা তালা ঝুলিয়ে দিয়েছে। সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বাসভবনে তালা ঝুলিয়েছে। এইমাত্রই কিছুক্ষণ আগে আমার সাথে উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের সাথে মুঠোফোনে কথা হয়েছে। তিনি দাবি করেছেন শিক্ষার্থীদের দাবিগুলো তিনি এর মধ্যে মেনে নিয়েছে। এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি অযৌক্তিক বলে দাবি করেছেন উপাচার্য। তিনি বলছেন যে এই শিক্ষার্থীদের জন্য তার দরজা খোলা, শিক্ষার্থীরা যেন তার সাথে আলোচনায় বসে সেটি তিনি বলেছেন। অন্যদিকে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের সাথে, বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কিন্তু এর মধ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ এখানে একাত্মতা পোষণ করে এই আন্দোলনে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। কার্যত বিশ্ববিদ্যালয়টি এই মুহূর্তে অচল হওয়ার পথে রয়েছে। কেননা এই যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা যেহেতু তালাবদ্ধ রয়েছে, তারা বাইরে রয়েছে এবং সব ধরনের একাডেমিক কার্যক্রম, শুধুমাত্র সেমিস্টার পরীক্ষা বাদে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে যতক্ষণ পর্যন্ত ভিসিকে অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি পৃথক বিভাগ চালু সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে সরকার। আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের আন্দোলনের মধ্যেই সোমবার রাতে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।
এবারে দেশের বাইরের খবর। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দেয়া ভাষণে তিনি বলেন, নয়াদিল্লি পারমাণবিক ব্ল্যাকমেইলকে ভয় পায় না। এর আগে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নয়, সন্ত্রাসবাদ ও আজাদ কাশ্মীর নিয়ে কথা হবে বলে এক ভাষণে হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, পাকিস্তান যদি বাঁচতে চায় তবে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতেই হবে। অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তাও করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আরব আমিরাত সিরিজের আগে ম্যাচ সিনাউরিতে অনুশীলন শুরু করলো বাংলাদেশ। স্কোয়াডের বাইরের কিছু ক্রিকেটার নিয়ে সোমবার সন্ধ্যায় হোম অফ ক্রিকেটে ফ্লাডলাইটের নিচে দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামে ক্রিকেটাররা। দল গোছানোর অংশ হিসেবে এমন অনুশীলন বাংলাদেশের। এদিন ওপেনিংয়ে দেখা গেছে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। নতুন বলের দায়িত্ব দেওয়া হয় সহ অধিনায়ক শেখ মেহেদীকে। পিএসএল থেকে ফিরে আসা নাহিদ রানা আর রিশাদ হোসেনও অংশ নেন ম্যাচ সিনারিতে। ম্যানেজমেন্টের পরিকল্পনায় অধিনায়ক লিটন কুমার দাস আছেন ব্যাটিং অর্ডারের 3 নম্বরে। তবে গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা ম্যাচের প্রথম 3 ওভারে খুব একটা আক্রমণাত্মক ব্যাটিংয়ের দেখা মেলেনি। মঙ্গলবারও একইভাবে ম্যাচ সিনারিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না, সরকারের বিবৃতি। ভোট যুদ্ধে নামতে রাজনৈতিক দল গঠনের হিড়িক, নিবন্ধন পেতে ইসিকে 65 আবেদন, বেশিরভাগই নাম সর্বস্ব, নেই কেন্দ্রীয় কার্যালয়, কর্মীর অভাবে কার্যক্রম অনুপস্থিত। অবশেষে কর্ণফুলী নদীতে আলোর মুখ দেখছে কালুরঘাট সেতু। কাল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা, পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর, যোগ দেবেন চবির সমাবর্তনেও। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।